আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিত্র। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। মিরপুরে কালশী বস্তিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে মেলেনি হতাহতেরও কোনো তথ্য। ঈদযাত্রায় 6 জেলের সড়কে প্রাণ গেল 25 জনের, আহত অনেক। ট্রাক উল্টে টাঙ্গাইলে নিহত 15 জনের 9 জনই নওগাঁর। হাম ও উপসর্গে আরও 17 শিশুর প্রাণহানি, ছাড়ালো 545, নিশ্চিত হামে মৃত্যু 87 শিশুর, সন্দেহভাজন 458, সবচেয়ে বেশি ঢাকায়। এবং 100 দিনের প্রতিশ্রুতি বাস্তবায়নে জনমনে ইতিবাচক পরিবর্তন, দাবি সরকারের। ফিরছে অর্থনৈতিক স্থিতিশীলতা, আরও কঠোর হচ্ছে আইনের শাসন। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 15টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুর কালশী বস্তিতে লাগা আগুন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা 7:30টায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে রাত 9টা 35 মিনিটে। তবে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এই ঘটনায় এখনও হতাহতের কোনো তথ্য মেলেনি। এর আগেও 2020 সালের নভেম্বর ও ডিসেম্বর এবং 2019 সালের 26 ডিসেম্বর মধ্যরাতেও কালশীর বাউনিয়া বাঁধ এলাকার বস্তিতে আগুন লাগে। নয়টা 35 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এটা পরবর্তীতে জানানো সম্ভব হবে। ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে 15 জন সহ 6 জেলায় প্রাণ গেল 25 জনের, আহত হয়েছে আরও 11 জন। ভোরে টাঙ্গাইলের ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতৈলে রড বোঝায় ট্রাক উল্টে খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে। এদিকে বগুড়াতে বাবা মেয়ে এবং নওগাঁয় ট্রাক চাপায় 2 জন নিহত হয়। অন্যদিকে কিশোরগঞ্জের হাওড়ে পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের 3 জন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চট্টগ্রাম থেকে রড বোঝাই ট্রাক 30 জন যাত্রী নিয়ে উত্তরাঞ্চলে যাচ্ছিল। সোমবার ভোর 4:30টায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালীহাতির সরাতইলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করে। ট্রাকের নিচ থেকে একে একে 15 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত হয় আরও 7 জন। গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি বলে মাটি খোঁড়া শুরু করে দিচ্ছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে মরদেহ। আমরা ধারণা করছি প্রাথমিকভাবে যে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটা ঘটে। আমরা লাশের পরিচয়টা শনাক্ত হয়নি, তবে আমাদের প্রক্রিয়াধীন আছে। আশা করি আমরা খুব শীঘ্রই পরিচয় পাবো। নিহতদের 9 জনই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। স্বজনদের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো এলাকা। এদিকে বগুড়া ঢাকা রংপুর মহাসড়কে অজ্ঞাত বাহনের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় নিহতের স্ত্রী। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা দুর্ঘটনায় 1 জন নিহত ও 3 জন আহত হয়। এছাড়া শ্রীনগরে পিকআপ ভ্যানে আগুন লাগানোর ঘটনায় 1 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের মূলযানে যাত্রীবাহী বাস ও তরল গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগর পত্নীতলায় ট্রাকের চাপায় 2 জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে যমুনা সেতু গোল চত্বরে ট্রাক চাপায় 1 জন নিহত হয়েছেন। ঝালকাঠির রাজাপুরে এসকেভেটর ভেহিকল ধাক্কায় 1 জনের মৃত্যু হয়। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়ছে মানুষ, তাই বাস, ট্রেন ও লঞ্চে ছিল যাত্রীদের চাপ। তৃতীয় দিনের মতো সোমবার সকাল থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে আজও শিডিউল বিপর্যয় থাকায় যাত্রীরা পড়েছে বিড়ম্বনায়। এদিকে বাসের বাড়তি ভাড়া সহ নানা অভিযোগ করছেন যাত্রীরা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা, তাই তো প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন মানুষ।
সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একে একে ছেড়ে যাচ্ছে বিভিন্ন রুটের ট্রেন। তবে আজও রংপুর এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। সরকারের একটা উদ্যোগ করা উচিত ছিল যে রেলের লাইনটা ডাবল করা উচিত ছিল। অনেকে টিকিট ছাড়া উঠে যায়, তারপর খুবই ভিড় হয়, পুলিশরা ভালো করে কারো টিকিট চেক করে না, মানে এরকম আসার সময় এরকম অনেকে হয়েছে। ট্যাক্স কাটা নেওয়ার সময় আমার 1 সেকেন্ড পরিমাণ সময় লাগে না, আর এই স্টেশনে আসে ঘন্টার পর ঘন্টা কেন ভোগান্তি হবে? ট্রেনের মতো বাস টার্মিনালগুলোতেও রয়েছে যাত্রীদের চাপ। বাস ভাড়া বৃদ্ধির অভিযোগ সহ নানা ভোগান্তির কথা বলছেন যাত্রীরা। একটু যানজট থাকবেই, যানজট আছে, টিকিটের ভোগান্তি খুব একটা নেই, হালকা আছে, আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে। তবে সব ভোগান্তি ছাপিয়ে নিরাপদে বাড়ি পৌঁছে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার প্রত্যয় ব্যক্ত করেন যাত্রীরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। এবার ডেটল কোরবানির হাট প্রসঙ্গ। ঈদকে সামনে রেখে রাজধানী পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। কম দামে পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। অন্যদিকে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। এদিকে পশুর হাটকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে ডিএনসিসি, ডেটল ও RTV একযোগে কাজ করছে। রাজধানীর দিয়াবাড়ি সহ বেশ কয়েকটি পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের জন্য রাখা হয়েছে সুপেয় পানির বুথ ও ডেটল দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা। রাখা হয়েছে পরিচ্ছন্ন কর্মীও। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। ঈদ যত ঘনিয়ে আসছে, পশুর হাটগুলোতে মানুষের আনাগোনা ততই বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। কেউ দাম যাচাই করছেন, কেউ আবার পছন্দের পশুটি কিনে বাড়ি ফিরছেন। রাজধানীর বিভিন্ন অস্থায়ী পশুর হাটে দেশি বিদেশি নানা জাতের গরু, ছাগল, ভেড়া নিয়ে এসেছেন বিক্রেতারা। একটা গরুর দাম মনে করেন যে 6 লক্ষ, সেই গরুর দাম বলছে হলো 3,20,000, 2,80,000। আমরা গরু আনছি 1.5 লাখ দিয়ে, 60,000 টাকা দাম বলছে। কি তারা কি গরু কিনতে এসেছে না গরু দেখতে এসেছে? ইন্ডিয়ান গরু যদি আমাদের বাংলাদেশে না ঢোকে, তাহলে আমাদের কৃষকরা এবং কি গরু ব্যবসায়ীরা লাভবান হবে। হাটে আসা ক্রেতাদের কেউ কেউ বলছেন দাম তুলনামূলক বেশি, আবার কেউ বলছেন শেষ সময়ের তুলনায় এখন কেনাই সুবিধাজনক। পরিবারের সদস্যদের নিয়েও অনেককে দেখা গেছে পশু দেখতে। 2 লাখ টাকা গরু 4.5 লাখ টাকা চা বলছে, তো ক্রেতা নিবে কোথায় থেকে? আজকে 2 দিন যাবত হাটে ঘুরতেছি, যে পরিমাণে গরু উঠছে মন ভরে গেছে, বাট ওনারা যেই পরিমাণে দাম চাচ্ছে কেনার মতো সাধ্য নাই। 15 বছর থেকে একটু বেশি দাম, খাদ্য ফিডের দাম বেশি, তো এই কারণে একটু বাড়তি আছে দাম। হাটে নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি জাল টাকা শনাক্তে বসানো হয়েছে বিশেষ বুথ। এছাড়াও নিরাপদ হাট ব্যবস্থাপনার জন্য ক্রেতা বিক্রেতাদের জন্য ডেটল রেখেছে সুরক্ষিত কুরবানির হাট। খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি দেখেন আমাদের। আমরা হাটে আসি, আমরা যে পশুটা কিনি সেটা কি করি, আমরা একটু গায়ে হাত দিই, আদর করি, একটু একটা ইমোশন কাজ করে আমাদের। আমরা চাচ্ছি না যে আপনি হাত দেওয়া বন্ধ করেন, আপনি হাত দিলে তো হাতে জীবাণু আসবে। বাট পাশাপাশি আপনি যখন হাট থেকে চলে যাচ্ছেন আপনার কোরবানির পশু নিয়ে, হাতটা যেন জীবাণুমুক্ত নিয়ে যেতে পারেন। সো আমরা এখান থেকে হাত ধোয়ার ব্যবস্থা করেছি। আব্দুর রহিম, RTV, ঢাকা। ঈদের দিন সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ মাঠে প্রথম নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বেলা 11:30টার দিকে ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি কথা বলেন ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নামাজে অংশগ্রহণ করবেন। এরপর বায়তুল মোকাররম মসজিদে সকাল 8টায় নামাজ আদায় হবে। এছাড়া ঈদের দিন কোরবানি বর্জ্য 8 ঘন্টার মধ্যে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে বলে জানান প্রশাসক। কোরবানি বর্জ্য ড্রেনে না ফেলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা না থাকলে বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব না। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় সমন্বয় করছে। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে সারা দেশে 17 জনের মৃত্যু হয়েছে। 11 জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1224 জন। আর এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 458 জনে। আর নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে 87 জনের। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 545 জনে। হাম পরিস্থিতি নিয়ে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত দৃশ্যমান কার্যকর ব্যবস্থা নিয়েছে সরকার।
এবং এর ফলে দেশের মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি আরও বলেন, সরকারের ১০০ দিনেই দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। তবে সরকারের বাক স্বাধীনতা নিশ্চিতের সুযোগ নিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী, যা গণ আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। তাই আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থানে আছে সরকার। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। শপথের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ সরকারের গৃহীত নানা পদক্ষেপ এখন অনেকটাই দৃশ্যমান। এমন অবস্থায় জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা গঠনের লক্ষ্যে সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকার যে কতটুকু বৃক্ষপ্রেমী বুঝবেন যখন আমাদের বৃক্ষরোপণ শুরু হবে। সংবাদ সম্মেলনে ১০০ দিনে সরকারের নানা অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর, ১৬ই ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু, বন্ধ কলকারখানা চালুতে ৬০,০০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন সহ নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশের আকাশসীমা, ভূখণ্ড ও সমুদ্র সীমার সার্বিক সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক সরকার দৃঢ়, আপোষহীন ও সাহসী অবস্থান গ্রহণ করেছে। অত্যাধুনিক গ্রাউন্ড মাস্টার 400 রাডার এখন ঢাকা 650 কিলোমিটার এবং বঙ্গোপসাগরে 833 কিলোমিটার পর্যন্ত আকাশ সীমায় অতন্দ্র প্রহরীর মতো দিনরাত নজরদারিতে রাখছে। সীমান্তে বিজিবির শক্ত ও সার্বভৌম অবস্থান সবার আগে বাংলাদেশ নীতিরই বাস্তব প্রতিফলন। মাহদি আমিন আরও বলেন, বাক স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার। তবে এই সুযোগে উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত একটি গোষ্ঠী, নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে, সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। বাক স্বাধীনতার নামে অপপ্রচার, বিদ্বেষ বা বিষেধগারের যে রাজনীতি একটি গোষ্ঠীর অপকৌশল হিসেবে চালিয়ে যাচ্ছে, সেই চর্চা গণ আকাঙ্ক্ষার সাথে, গণ অভ্যুত্থানে যে প্রত্যাশা, সেটির সাথে সাংঘর্ষিক। ফ্যাসিবাদ আমলে ধ্বংস হওয়া দেশের বিচার ব্যবস্থাকে ঠিক করার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলমান বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র। অপরাধী যারা আছেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনানো হচ্ছে। এক্ষেত্রে সরকারের অবস্থান কঠোরতম। শামীম চৌধুরী, RTV, ঢাকা। বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন। বলেন, পুলিশ আবারও আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। এছাড়া সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মেধাকে পাশ কাটিয়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। আর বিচার বিভাগের আলাদা সচিবালয় বিলুপ্ত করে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম বিএনপি এসে আবার আওয়ামী লীগের পথে হাঁটছে। এই সচিবালয় বিলুপ্তি করে দিয়ে এই বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। আবার পোস্টিং প্রমোশনের এই অজুহাতে এই পোস্টিং প্রমোশনকে ওয়েপনাইজ করে বিচারকদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে এবং সেটির মহড়া আমরা ঝিনাইদহ দেখতে পাচ্ছি। চাইলে বিদ্যমান আইনে 30 দিনের মধ্যেই রামেসা হত্যাকাণ্ডের বিচার সম্ভব। তবে পুলিশের গাফলতি বিচার ধীরগতির প্রধান কারণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফেডারেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট এলিনা খান। আর সাজা বাস্তবায়নে দেরির ক্ষেত্রে সরকারি আইনজীবী ও উচ্চ আদালতের কালক্ষেপণকে দুষলেন জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম। GM মাহমুদের রিপোর্ট। আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে নির্মমভাবে। পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবার আর্তনাদ। নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে দেশ। সোচ্চার রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী, আশ্বাস রাষ্ট্রপ্রধানেরও। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা করতে চাই। তবুও শঙ্কা, বিচার হবে তো? এটা বড় যুবক 15 দিন
এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধাপ করে চলে যাবে, শেষ। শঙ্কাটা মূলত অতীতের বিচারহীনতা ও বিচারে দীর্ঘসূত্রিতা থেকে। তথ্য বলছে গেল 16 মাসে সারা দেশে 580 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। 1.5 যুগে 1.5 লক্ষাধিক ধর্ষণ মামলায় সর্বোচ্চ সাজা হয়েছে মাত্র 5 জনের। যদিও কঠোর আইন আছে, গ্রেপ্তারকৃত আসামিরা দোষ স্বীকারও করছে, তবুও বিচার দ্রুত করা যাচ্ছে না। কিন্তু কেন? ডিএনএ টেস্টিং হয়েছে কিনা, সিমেন্স ঠিক আছে কিনা, মেডিকেল পরীক্ষা ঠিক আছে কিনা, সাক্ষী আছে কিনা, এগুলো না হলে তো হবে না। আপনি এখানে শেষ কথা বলছেন, আসল কথা তো একদম সর্বোচ্চ বিচারালয়ে আপনার বিচার হবে। তো সর্বোচ্চ বিচারালয়ে যেতে যেতে তো আপনাকে 20 বছর কাটাতে হয়। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডে এবার দাবি উঠেছে জনসম্মুখে দ্রুত বিচার সম্পন্নের। যদিও বিদ্যমান আইনেই জন আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব বললেন এই আইনজীবী। পুলিশের হাত দিয়ে সুরতার রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, ডিএনএ টেস্ট, এভরিথিং যখন কমপ্লিট হয় তখন এটা বিচারালয়ে যায়। বিচারালয়ে যখন যায় তখন সেখানে পিপি সাহেব থাকেন, এপিপি সাহেব থাকেন এবং সাক্ষী, জাজ, বিচারকরা সবাই মিলে এই মামলাটাকে তখন শেষ করতে পারে এবং সেটা করতে পারে। মানে অসম্ভব কিছু না যে এটা দ্রুত করা যাবে না। তবে অপরাধ বিশেষজ্ঞের মতে ধর্ষণের মতো অপরাধ রুখতে দ্রুত বিচারের পাশাপাশি সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে, দায়িত্ব নিতে হবে সবার। যখন কোনো একটা ঘটনার সৃষ্টি হয় তখন আমরা যতটা গতি নিয়ে আলাপ আলোচনা করি, যতটা দ্রুততার সাথে নিষ্পত্তির আশ্বাস কিংবা প্রতিশ্রুতি ব্যক্ত করি, আরেকটি ঘটনা ঘটলে আমরা পূর্বের ঘটনাটা ভুলে যাই। এই মানসিকতা পরিহার করা প্রয়োজন। রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, নিশ্চিত করা হবে নারী, শিশুসহ প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা। এমনটাই প্রত্যাশা সবার। শুরু থেকে যদি একটু কঠিন শাস্তি হইতো তাহলে বাচ্চাদের নির্যাতন হইতো না। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। এআই ক্যামেরার ট্রাফিক মামলায় মোবাইল ফোনে জরিমানার মেসেজের বিষয়ে চালক ও মালিকদের সাবধান থাকতে বলেছে পুলিশ। এই বিষয়ে সতর্কতা জারি করে বিজ্ঞপ্তি পাঠিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এআই এবং ভিডিও ক্যামেরার প্রক্রিয়া তুলে ধরে তারা জানায়, যানবাহনে মামলা দেওয়া হলে অভিযুক্তের ঠিকানায় সংশ্লিষ্ট ইউনিটে দায়িত্বপ্রাপ্ত অফিসারের স্বাক্ষরযুক্ত চিঠি পাঠানো হয় এবং শুধু 013200400007 এবং 0132004227 মোবাইল নম্বর থেকে প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে SMS পাঠানো হয়ে থাকে। জরিমানা আদায়ে অনলাইন ব্যাংকিং উপায় এবং CBBL ব্যবহার করা হয়। ট্রাফিক বিভাগ কখনোই কোনো পিনকোড, পাসওয়ার্ড এবং ওটিপি জানতে চাইবে না। কোটি টাকার সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। আর গ্রেপ্তার করা সম্ভব হয়েছে ভাঙাড়ির দোকান থেকে কেনা মোবাইল ফোনের সূত্র ধরে। সিআইডির মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ভিকটিম কমলা খাতুন ও তার ছেলে নিখোঁজের ঘটনায় মামলায় জিয়াউর রহমান ওরফে সাগর, সাইফুল ইসলাম ওরফে রাজন ওরফে রাজু এবং সহযোগী অভিযুক্ত আশিকুর রহমান টিপুকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারকৃতরা সম্পত্তির জন্য ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে হত্যার পর মা ছেলের মরদেহ পুকুরে পুঁতে রাখার কথা স্বীকার করে। সেখান থেকে মরদেহ তুলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সিআইডি। খেলার খবরে ফুটবল প্রসঙ্গ। নারী টি-20 বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল। রোববার রাতে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগ্রেসদের প্রথম বহর। সকালে দ্বিতীয় ধাপে দেশ ছাড়ে বাকি সদস্যরা। আগামী 14 জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। তবে তার আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা। এরপর আরও 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে মেলেনি হতাহতের কোনো তথ্য। ঈদযাত্রায় 6 জেলায় সড়কে প্রাণ গেল 25 জনের, আহত অনেক। ট্রাক উল্টে টাঙ্গাইলে নিহত 15 জনের 9 জনই নওগাঁর। হাম ও উপসর্গে আরও 17 শিশুর প্রাণহানি, ছাড়ালো 545, নিশ্চিত হামে মৃত্যু 87 শিশুর, সন্দেহভাজন 458 জন, সবচেয়ে বেশি ঢাকায়।
এবং 100 দিনে প্রতিশ্রুতি বাস্তবায়নে জনমনে ইতিবাচক পরিবর্তন দাবি সরকারের। ফিরছে অর্থনৈতিক স্থিতিশীলতা, আরও কঠোর হচ্ছে আইনের শাসন। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।